রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। এবার ভারতের চীনা PL-15 এয়ার লঞ্চড মিসাইল নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। আবারও লজ্জায় ডুবল ভারত। ইয়েমেনে হামলা ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, আত্মসমর্পণ না করলে না খেয়ে মরতে হবে গাজাবাসীকে। ইউক্রেনের কাছে ৩,৫০০ ক্রুজ মিসাইল বিক্রির গোপনে অনুমোদন ট্রাম্প প্রশাসনের। ভারতের বিরুদ্ধে আবারও পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের। এবার চীনের তৈরি PL-15 মিসাইলের আদলে মিসাইল তৈরি করবে যুক্তরাষ্ট্র। এজন্য $1 বিলিয়ন বেশি অর্থ বরাদ্দ করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। চীনের তৈরি PL-15 একটি ইয়ার টু ইয়ার সুপারসনিক রাডার গাইডেড মিসাইল। এর নিশানা অতিশয় নিখুঁত এবং অভেদ্য। গত মে মাসে পাকিস্তান রাতের বেলা এই মিসাইলের সাহায্যে ভারতের কাছে থাকা রেফালে সহ 6টি যুদ্ধ বিমান আকাশে ধ্বংস করে। পাকিস্তান তাদের কাছে থাকা চীনের J-10C ফাইটার জেটের মাধ্যমে ব্যবহার করে চীনা PL-15 মিসাইল। 7 মে 5 ঘন্টার যুদ্ধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে চীনের তৈরি যুদ্ধ বিমান J-10C এবং বিমান থেকে নিক্ষেপযোগ্য P-15 মিসাইল। এরপর থেকে সারা বিশ্বের সমরাঙ্গনে ব্যাপকভাবে আলোচিত চীনা এই যুদ্ধ বিমান ও মিসাইল সিস্টেম। এবার চীনের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের মত বিশ্ব সুপার পাওয়ার এই মিসাইল সিস্টেম নির্মাণে উদ্যোগী হবার ঘটনা বড় ধরনের লজ্জায় ডুবালো ভারতকে। কারণ ভারত হলো যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার, আর চীন হলো ভারতের চিরশত্রু। সেই চিরশত্রুর যে মিসাইলের সাহায্যে পাকিস্তান বধ করেছে, তাকে সেই মিসাইল নির্মাণ করবে তার মিত্রদেশ যুক্তরাষ্ট্র। সমর বিশ্লেষকদের মতে ভারতের জন্য এর চেয়ে লজ্জা আর হতাশার কি হতে পারে। চীনা PL-15 মিসাইলের গতি শব্দের তুলনায় 5 গুণ বেশি বা ম্যাক 5। এর পাল্লা 300 কিলোমিটার। চীনা এয়ার ফোর্স ও নেভি এবং পাকিস্তানের কাছে রয়েছে এই মিসাইল। যুক্তরাষ্ট্র তাদের এয়ার ফোর্স ও নেভির জন্য নির্মাণ করবে এই মিসাইল। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন দায়িত্ব পেয়েছে চীনা আদলে এই মিসাইল নির্মাণের। চীনা PL-15 মিসাইলটি 13 ফিট লম্বা এবং এর ডায়ামিটার 20 ফিট। J-10C, J-16, J-35, J-17, J-15, J-11 সহ চীনা তৈরি বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান থেকে ছোড়া যায় PL-15 মিসাইল। এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তান আর্মি পাকিস্তানের স্থায়িত্বের খুঁটি এবং পাকিস্তান চীন বন্ধুত্বের অভিভাবক। পাকিস্তান সফরে গত 21 আগস্ট পাকিস্তান সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠক বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার এক বিবৃতিতে পাকিস্তান আর্মি সম্পর্কে এই মন্তব্য করেন। রোববার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 10টি যুদ্ধ বিমান নিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ এলাকা, ইয়েমেনের 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং জ্বালানি কেন্দ্রে। সম্প্রতি ইয়েমেন নতুন ধরনের মিসাইলের সাহায্যে ইসরায়েলে হামলা চালিয়েছে। জবাবে রোববার এই হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল আর্মি বলেছে, ইয়েমেনের ছোড়া প্রতিটি মিসাইলের জবাবে কয়েক গুণ বেশি ধ্বংসাত্মক উপায়ে আমরা এর জবাব দেব। তাদেরকে আমরা ইসরায়েলে হামলার পুরোপুরি মিটিয়ে দেব। রোববার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন ইয়েমেনি। ইসরায়েলের উগ্র অর্থমন্ত্রী বেসালেল স্মোট্রিচ রোববার বলেছেন, গাজার মানুষদের হয় আত্মসমর্পণ করতে হবে, নয়তো না খেয়ে মরতে হবে। ইসরায়েল আর্মির উদ্দেশ্যে তিনি বলেছেন, দ্রুত গাজা পরিষ্কার করুন। গাজার মানুষ যদি গাজা ছাড়তে না চায়, তাহলে তারা পানিও পাবে না, না খেয়ে মরতে হবে তাদের। এদিকে গাজা পুরোপুরি দখলে নেওয়া বিষয়ে এখনো বিরোধ অব্যাহত রয়েছে ইসরায়েল আর্মি ও নেতানিয়াহু সরকারের মধ্যে। ইসরায়েল সেনাপ্রধান ইয়াল জামির রোববার বলেছেন, এখনো একটি যুদ্ধবিরতি প্রস্তাব টেবিলে রয়েছে, আমাদের উচিত এটা গ্রহণ করা। ইসরায়েল আর্মি রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত 6 আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজার জয়তুন ও সাবরা এলাকায় তারা 1000 ভবন মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, অভিযান পরিচালনাকালে ইসরায়েল বোমা মেরে উড়িয়ে দিয়েছে অনেক ভবন যেখানে বাস করত অনেক ফিলিস্তিনিরা। তারা নিহত হয়েছে ভবনের নিচে চাপা পড়ে। রোববারও ইসরায়েলের অভিযানে গাজায় নিহত হয়েছে কমপক্ষে 51 জন ফিলিস্তিনি।
ভারতের বিরুদ্ধে আবারও পারমাণবিক হামলার হুমকি আসলো পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যায় এবং এমন কোনো পদক্ষেপ নেয় যা পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি, তাহলে পাকিস্তান তার অস্তিত্ব রক্ষায় ব্যবহার করবে পারমাণবিক বোমা। শাহবাজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী নামকরা সাংবাদিক নাজাম সেতি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, কোনো উৎসবে আতশবাজি খেলার জন্য আমরা পারমাণবিক বোমা বানাইনি। পাকিস্তানের অস্তিত্ব রক্ষা করতে হলে আমরা শেষ পর্যন্ত যাব। নাজাম সাতি বলেছেন, তিনটি কারণে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারে। প্রথমত, ভারত যদি সিন্ধু নদীর পানি থেকে পাকিস্তানকে বঞ্চিত করে রাখে। পেহেলগামের ঘটনার পর ভারত সিন্ধু নদীর পানি চুক্তি একতরফাভাবে বাতিল করেছে। এতে পাকিস্তানের কোটি কোটি মানুষের জীবন বর্তমানে বিপন্ন হবার পথে। পানি আটকানোর এই চেষ্টা যদি ভারত অব্যাহত রাখে, তাহলে পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না। দ্বিতীয়ত, ভারত যদি করাচি বন্দর অবরোধ করে, সেক্ষেত্রেও একই পদক্ষেপ নেবে পাকিস্তান। পাকিস্তানের প্রধান বাণিজ্যিক বন্দর করাচি। কোনো পরিস্থিতিতে যদি ভারতীয় নেভি করাচি বন্দর ঘিরে ধরে পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করে, তাহলে ইসলামাবাদ ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাবে। তৃতীয়ত, যদি ভারত পাকিস্তান ভাঙার চেষ্টা করে, তাহলে এর বিকল্প একটাই থাকবে পাকিস্তানের হাতে, আর তা হলো পারমাণবিক হামলা। 22 এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলার পর মে মাসে দুই দেশের মধ্যে যুদ্ধের পর থেকে পাকিস্তানের পক্ষ থেকে বারবার কঠোর পরিণতির হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির গত 8 অগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা হামলার হুমকি দেন। তিনি বলেন, যদি তার দেশ অস্তিত্ব সংকটে পড়ে, তাহলে তিনি অর্ধেক পৃথিবী নিয়েই ধ্বংস হবেন। মুনির বলেন, ভারত যদি সিন্ধু নদীর পানি থেকে পাকিস্তানকে বঞ্চিত করতে কোনো ড্যাম তৈরি করে, তাহলে 10টি মিসাইল ছুড়ে সেই ড্যাম বাঁধ ধ্বংস করা হবে। ইউক্রেনের কাছে ৩,৫০০ ক্রুজ মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব মিসাইলের আওতা ৩০০ কিলোমিটারের বেশি। বিমান থেকে নিক্ষেপযোগ্য এসব মিসাইল আগামী ৬ সপ্তাহের মধ্যে ডেলিভারি পেতে শুরু করবে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল একাধিক সরকারি সূত্র উল্লেখ করে শনিবার প্রকাশ করেছে এই খবর। সাধারণত যুক্তরাষ্ট্র কোনো দেশের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট তা জনসম্মুখে প্রকাশ করে, কিন্তু ইউক্রেনের কাছে সর্বশেষ এই অস্ত্র বিক্রি অনুমোদনের বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি। এ থেকে পরিষ্কার যে যুক্তরাষ্ট্র গোপনে এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। বাইডেন প্রশাসনও এর আগে গোপনে ইউক্রেনকে মাঝারি ও দূরপাল্লার হিমার্স মিসাইল সরবরাহ করেছে, যার সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্প এর আগে বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন গোপনে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের জন্য, কিন্তু এবার তিনিও করলেন সেই একই কাজ। নির্বাচনে বিজয়ী হবার আগে ট্রাম্প বলেছিলেন, বিজয়ী হলে হোয়াইট হাউসের দায়িত্ব নেবার 24 ঘন্টার মধ্যে তিনি এই যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু 8 মাস পার হলেও এখনো বন্ধ হয়নি এই যুদ্ধ, বরং তিনি ইউক্রেনকে অস্ত্র দিয়ে চলছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। অপরদিকে তিনি আলোচনার নামে নাটকও চালিয়ে যাচ্ছেন। সমর বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চাইলে একদিনেই এই যুদ্ধ বন্ধ করা সম্ভব, কারণ তাদের অস্ত্র ছাড়া ইউক্রেনের পক্ষে একদিনও রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। মিয়ানমারে নির্যাতন এড়িয়ে 13 লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুঁজতে শুরু হয়েছে 3 দিনের সম্মেলন। এর মধ্যেই রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রশংসায় ভাসছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র টমাস পিগট মিয়ানমারের জনতার সাথে সংহতিও জানিয়েছেন। মিয়ানমারে সামরিক নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে 2017 থেকে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। প্রতি বছর 30,000 শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পে। এখন 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র টমাস পিগট এক প্রেস বিবৃতিতে বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে মানবিকতা দেখিয়েছে। তিনি মিয়ানমারের সহিংসতার শিকার সবার প্রতি সংহতি জানিয়েছেন। টমাস পিগট আরও বলেন, এ অঞ্চলের জন্য দেশগুলো রোহিঙ্গা আশ্রয় ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র তাদের প্রশংসা করেছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের সঙ্গে একতা প্রকাশ করা হয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়া ইনানীতে রোহিঙ্গা সিচুয়েশন নামে 3 দিনের সম্মেলন শুরু হয়েছে।
রোববার থেকে 40 দেশের প্রতিনিধি জাতিসংঘ সহ অংশ নিচ্ছে। রোহিঙ্গা প্রতিনিধিরা বিদেশি অংশীদের সঙ্গে মতবিনিময় করছেন। সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন, আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সাহায্য ও মনোবল বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাই রিপ্রেজেন্টেটিভদের দপ্তর এটি আয়োজন করেছে। আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 271 কিলোমিটার এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে আরাকান আর্মি এক ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। 17টি টাউনশিপের মধ্যে 14টি দখল করে নিয়ে তারা এখন সমগ্র অঞ্চল নিয়ন্ত্রণের স্বপ্ন দেখছে। কিন্তু এই উত্থান বাংলাদেশের জন্য বয়ে আনছে অভূতপূর্ব নিরাপত্তা সংকট ও জটিল ভূরাজনৈতিক চ্যালেঞ্জ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ডিসেম্বর 2024 থেকে আগস্ট 2025 পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে আরাকান আর্মি প্রায় 211 জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। যদিও পরে 189 জনকে ফিরিয়ে দেয়া হয়েছে, কিন্তু এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে ভীতির সৃষ্টি করেছে। বিগত সময়ে সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশি নৌকায় গুলিবর্ষণ এবং মিয়ানমার নৌবাহিনীর জাহাজের উপস্থিতিতেও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। 9 দিন ধরে দ্বীপের খাদ্য ও ওষুধের সরবরাহ হুমকির মুখে পড়েছিল। আরাকান আর্মির টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে বাণিজ্যিক পণ্য পরিবহনে অবৈধ কর দাবি করছে। এর ফলে বিগত 6 সপ্তাহ ধরে বাংলাদেশ মিয়ানমার আন্তঃসীমান্ত বাণিজ্য স্থগিত রয়েছে। ব্যবসায়ী ও পরিবহনকারীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আরাকান আর্মির উত্থানের পর রোহিঙ্গা সংকট নতুন জটিলতায় পড়েছে। গত 18 মাসে আরও 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারে 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। আরাকান আর্মি রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে এবং তাদের সীমান্ত পারাপার নিষিদ্ধ করেছে। উল্টোদিকে দিনে 500 থেকে 1000 মানুষকে রাখাইন থেকে বাংলাদেশে যেতে অনুমতি দিচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন অনুযায়ী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো কক্সবাজার শরণার্থী শিবিরে নতুন করে জঙ্গি নিয়োগ শুরু করেছে। 2024 সালের শুরুতে 1000-এরও বেশি তরুণ ও কিশোরকে জোরপূর্বক মিয়ানমারে যুদ্ধে পাঠানো হয়েছে। এই গোষ্ঠীগুলো ধর্মীয় ভাষা ব্যবহার করে আরাকান আর্মির বিরুদ্ধে জিহাদের ডাক দিচ্ছে বলেও জানা গেছে। তারা 2024 সালের নভেম্বরে হারমোনি চুক্তি স্বাক্ষর করে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এপ্রিলে বান্দরবানের থানচি উপজেলার ঝিরিমুখ এলাকায় আরাকান আর্মির সদস্যরা জলকেলি উৎসবে অংশ নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করে। এটি বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রত্যক্ষ হুমকি হিসেবে দেখা হচ্ছে। আরাকান আর্মি আন্তর্জাতিক মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এটি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চলে সরকারের মাদক বিরোধী অভিযানের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আরাকান আর্মি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ কিয়াওকফিউ গভীর সমুদ্র বন্দর দখলের প্রস্তুতি নিচ্ছে। এই বন্দর $7.3 বিলিয়ন বিনিয়োগে নির্মিত এবং চীনের ইউনান প্রদেশের সাথে সরাসরি সংযুক্ত। প্রতিরক্ষা বিশ্লেষক অ্যান্থনি ডেভিসের মতে আরাকান আর্মির কাছে বন্দরটি দখলের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। আরাকান আর্মির ক্রমবর্ধমান শক্তি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ সৃষ্টি করবে। তারা 40,000 যোদ্ধা নিয়ে ইতোমধ্যেই মিয়ানমারের বৃহত্তম জাতিগত সেনাবাহিনী হয়ে উঠেছে। যদি তারা কিয়াওকফিউ ও সিতুয়ে বন্দর দখল করে নেয়, তাহলে চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ পরিবহন ও বাণিজ্য প্রবেশপথ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে এখনই কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। আরাকান আর্মির সাথে সম্পর্ক রক্ষার চেষ্টা, রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং নিজের নিরাপত্তা স্বার্থ কিভাবে রক্ষা করবে। মানবতার পক্ষে শক্তিশালী অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করার ব্যাপারে নিজেদের জোটের সমর্থন না পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। তিনি পার্লামেন্টকে আগেই জানিয়েছিলেন, গাজা সিটি ও অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের জবাবে তিনি কড়া ব্যবস্থা নিতে চান। তবে জোটসঙ্গীদের সমর্থন না পাওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়ন করতে পারেননি। ইসরায়েলে নিযুক্ত নেদারল্যান্ডসের সাবেক এই রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আমি নিজে নীতিগত সিদ্ধান্ত নিতে বা যেভাবে প্রয়োজন সেই পথ অনুসরণ করতে অক্ষম। এই উপলব্ধি থেকেই পদত্যাগ করেছি। ভেলক্যাম্পের পদত্যাগের পর তার মধ্য ডানপন্থী রাজনৈতিক দল নিউ সোশ্যাল কন্ট্রাক্টের বাকি মন্ত্রীরাও একযোগে সরকার থেকে পদত্যাগ করেন। ফলে ডাচ সরকার কার্যত অচল হয়ে পড়ে। দলের নেতা এডি ভ্যান হিউম বলেন, সংক্ষেপে বললে আমরা আর চলতে পারছি না।
তিনি ইসরায়েল সরকারের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক চুক্তির সম্পূর্ণ পরিপন্থী বলে উল্লেখ করেন। এর আগেও চলতি বছরের জুনে নেদারল্যান্ডসের 4 দলীয় জোট সরকার ভেঙে পড়ে, যখন কট্টর ডানপন্থী ও ইসলাম বিরোধী নেতা গিরিট উইন্ডার্স অভিবাসন নীতি নিয়ে মতবিরোধের জেরে জোট থেকে সরে দাঁড়ান। এরপর বাকি 3টি দল কেয়ারটেকার সরকারের দায়িত্ব নিয়ে নির্বাচন পর্যন্ত দেশের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যায়। শুক্রবার বিশ্ব খাদ্য সংক্রান্ত শীর্ষস্থানীয় এক বিবৃতিতে জানায়, গাজার সবচেয়ে বড় শহর ভয়াবহ দুর্ভিক্ষে আক্রান্ত এবং যুদ্ধবিরতি ও মানবিক সাহায্যে নিষেধাজ্ঞা না উঠলে এই সংকট পুরো ভূখণ্ডে ছড়িয়ে পড়বে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা নিয়ে নেদারল্যান্ডসের পার্লামেন্টে দীর্ঘদিন ধরে আলোচনা ঝুলেছিল। বৃহস্পতিবার নির্ধারিত আলোচনা ফের পিছিয়ে দিয়ে মন্ত্রিসভার বৈঠক শুক্রবার বিকেল থেকে রাত অবধি চলতে থাকে। এ নিয়ে সংসদের জোট দল গ্রিন লেফট ও লেবার পার্টির এমপি কাটি পিরি ক্ষোভ প্রকাশ করে বলেন, গাজায় এখন দুর্ভিক্ষ, জাতিগত নিধন ও গণহত্যা চলছে, আর আমাদের মন্ত্রিসভা আদৌ কিছু করবে কিনা ভাবতেই ঘন্টার পর ঘন্টা সময় নিচ্ছে। এটা লজ্জাজনক। পররাষ্ট্রমন্ত্রী ভেল্টক্যাম্প ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে গঠিত বসতি থেকে আমদানি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন গাজায় সামরিক অভিযান পরিকল্পনার জবাবে। তবে জোটের ভেতর পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় উদ্যোগটি এগোয়নি। বিরোধী দলগুলোর অনেকেই ভেল্টক্যাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিলেন। তাদের অভিযোগ, মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো অবস্থান নিচ্ছেন না এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ডাচ সরকার নীরব ভূমিকা পালন করছে। গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প তাই শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। মানবতার সপক্ষে সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত হওয়ার কারণে বিবেকের তাড়নায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ায় ওয়াশিংটন থেকে মাইক্রোসফটের 18 জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতিসংঘ এবং ওআইসি বিশ্বের সকল মানুষকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই গণহত্যা বন্ধের জন্য সোচ্চার হওয়ার আহ্বান দিলেও ট্রাম্প সরকার এখনও নেতানিয়াহুর গণহত্যা মিশনকে পরোক্ষভাবে মদদ দিয়ে আসছে। গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহারের বিষয়ে একটি জরুরি পর্যালোচনার ঘোষণা দেওয়ার মধ্যেই বুধবার ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত মাইক্রোসফটের সদর দফতরে কর্মীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিক্ষোভ ছিল গত মঙ্গলবারের কর্মসূচির ধারাবাহিকতা, যেখানে আন্দোলনকারীরা মাইক্রোসফটের সঙ্গে ইসরায়েলের সব ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। মঙ্গলবারের প্রতিবাদে প্রায় 35 জন আন্দোলনকারী কর্তৃপক্ষের অনুরোধে চলে গেলেও বুধবারের বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভে অনড় ছিলেন এবং তাদের মধ্যে আগ্রাসী আচরণও দেখা যায় বলে জানিয়েছে রেডমন্ড পুলিশ বিভাগ। আন্দোলনকারীরা একটি প্রতীকী মাইক্রোসফট সাইনবোর্ডে রক্তের প্রতীক হিসেবে লাল রং ছিটিয়ে দেন। পুলিশ বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে মাইক্রোসফটের সদর দফতর ত্যাগ করার জন্য বহুবার অনুরোধ করেন। এরপরেও তারা তাদের অবস্থানে অনড় থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের মুখপাত্র জিল গ্রিন। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ফোনালাপের তথ্য সংরক্ষণ করছে। প্রতিবেদনের পর মাইক্রোসফট জানায় এই ধরনের অপব্যবহার তাদের পরিষেবার শর্ত অনুযায়ী নিষিদ্ধ। তারা এই অভিযোগকে বিশদ, গুরুতর ও তাৎক্ষণিক তদন্তযোগ্য বলে অভিহিত করেন। এই ঘটনার প্রেক্ষিতে মাইক্রোসফট জানায় তারা একটি আন্তর্জাতিক আইন সংস্থা কোভিংটন অ্যান্ড বার্লিং নিয়োগ করেছে বিষয়টি তদন্তের জন্য। প্রতিষ্ঠানটি জানিয়েছে তদন্ত শেষ হলে রিপোর্টটি প্রকাশ করা হবে। এর আগে এপি জানিয়েছিল মাইক্রোসফটের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে 7 অক্টোবর 2023 সালে হামাস হামলার পর প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সামরিক প্রযুক্তির ব্যবহার প্রায় 200 গুণ বেড়েছে। যদিও মাইক্রোসফট সামরিক খাতে প্রযুক্তির ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে, তবে প্রতিষ্ঠান নিযুক্ত একটি পর্যালোচনায় দাবি করা হয় অ্যাজুর বা অন্যান্য এআই প্রযুক্তি গাজায় নিরীহ মানুষের ক্ষতির জন্য ব্যবহৃত হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া কর্মীদের একটি সংগঠন নো অ্যাজুর ফর অ্যাপারটাইড দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে মাইক্রোসফটের প্রযুক্তি ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের নজরদারি, ক্ষুধার্ত রাখা ও হত্যার জন্য ব্যবহার করছে। এর আগে মাইক্রোসফট তাদের 50 বছর পূর্তি ও সিইও সটো নাডেলার বক্তৃতার সময় প্রতিবাদ করায় কয়েকজন কর্মীকে ছাঁটাই করেছিল। মঙ্গলবারের বিক্ষোভে কর্মীদের গণবিপ্লবের আহ্বান জানানো হয়, যা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ঐতিহাসিক প্রতিরোধ আন্দোলনের ভাষা। রেডমন্ড পুলিশ বিভাগ জানিয়েছে গ্রেপ্তার হওয়া 18 জনের বিরুদ্ধে অনুপ্রবেশ, সরকারি সম্পত্তির ক্ষতি, গ্রেপ্তার প্রতিরোধ এবং বাধাদানের মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন মাইক্রোসফট কর্মী তা এখনো নিশ্চিত নয়। মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব। তবে একই সঙ্গে যারা বেআইনিভাবে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে, ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটায় বা অন্যদের হুমকি ও ক্ষতির মুখে ফেলে, তাদের বিরুদ্ধেও আমরা কার্যকর পদক্ষেপ নেব। নতুন করে শুরু হয়েছে ইরানের অভিযান, আর সেই অভিযানের শুরুতে ইসরায়েল সংশ্লিষ্ট 6 জন নিহত হয়েছে। আর এই ঘটনায় বিশেষজ্ঞরা বলছেন নীরবতা ভেঙে ফের নতুন খেলা শুরু করেছে ইরান। ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এক সন্ত্রাসী গোষ্ঠীর 6 সদস্যকে হত্যা করেছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে এই অভিযান চালানো হয়। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তীব্র গোলাগুলিতে 6 হামলাকারী নিহত ও 2 জন আটক হয়েছে। অভিযানে ইরানের গোয়েন্দা সংস্থা ও পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। ইরনা আরও জানায়, অভিযানে পাওয়া নথিতে গোষ্ঠীটির ইসরায়েলি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তারা একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। সীমান্তবর্তী এ প্রদেশে নিয়মিতভাবে পুলিশ ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জাইশ আল আদল 5 পুলিশ হত্যার দাবি করেছে। আরেক অভিযানে আনসার আল ফুরকানের 7 সদস্যকেও হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে নতুন করে ফাঁস হলো ইরানের ভয়ঙ্কর এক গোপন তথ্য। নিজ দেশে নয়, বাইরের অনেক দেশেই অস্ত্রের কারখানা স্থাপন করেছে খামেনির দেশ। আর এই তথ্য প্রকাশ করেছে খোদ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। পাশাপাশি ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এবার সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন। ইরানের সেনাপ্রধান নতুন আগ্রাসনে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে। তিনি বলেন, তেহরানের ওপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ করলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। সংবাদ মাধ্যম পার্স টুডে জানায়, জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেকে পাঠানো এক বার্তায় তিনি এইসব কথা বলেন। জেনারেল হাতামি আরও বলেন, 1980 থেকে 88 সালে ইরাকি আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল, যার ফলে বিশ্ব ইরানের জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে। তিনি বলেন, আজও ইরানের সেনাবাহিনী অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার প্রতি আরও চূর্ণ বিচূর্ণ ও অনুশোচনা প্রসূত জবাব দেওয়ার জন্য শক্তি ও সংকল্পের সঙ্গে প্রস্তুত। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার 1404 সফলভাবে সম্পন্ন করেছে। 2 দিন ব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে ছোড়া হয় নাসির, গাদির এবং কাদের নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। 5 বছর আগে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক গভীর হলেও এখন পরিবর্তিত হচ্ছে আঞ্চলিক সমীকরণ। যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক নীতি আর চীন পাকিস্তান প্রেক্ষাপটে নয়াদিল্লি বেইজিং এর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। এতে কোয়াডের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। 5 বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভাবনীয় অভ্যর্থনা দিয়েছিল ভারত। নমস্তে ট্রাম্প জনসভা দিয়ে মোদি ট্রাম্প সম্পর্কের প্রদর্শনী হয়েছিল। তবে সময় বদলেছে, শুল্ক যুদ্ধ আর ভূরাজনৈতিক চাপ এখন নয়াদিল্লিকে ঠেলে দিয়েছে নতুন বাস্তবতায়। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষে ভারত চীন সম্পর্ক নেমেছিল তলানিতে, কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা 2 দেশকে টেনে আনছে একে অপরের ঘনিষ্ঠতায়। দিল্লি সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়োর সঙ্গে বৈঠকে আস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুনরায় বিমান চলাচল চালু, ভিসা সহজীকরণ ও সীমান্ত বাণিজ্যের সুবিধার ঘোষণা এসেছে।
শুধু তাই নয়, দীর্ঘদিনের সীমান্ত বিরোধের আংশিক সমাধানে পদক্ষেপ নিতেও সম্মত হয়েছে উভয় দেশ। এ মাসের শেষ দিকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীর চীন সফরও হতে যাচ্ছে 7 বছরের মধ্যে প্রথমবারের মতো। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের একপাক্ষিক শুল্ক নীতি ভারতকে বিকল্প খুঁজতে বাধ্য করেছে। চীনের সঙ্গে উষ্ণতা সেই কৌশলেরই অংশ। চীনা বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য ঘাটতি কমানো এবং সরবরাহ চেনে সহযোগিতা সব মিলিয়ে ভারত যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। তবে এই ঘনিষ্ঠতা কোয়াড জোটের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়া এই জোট ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব ঠেকানোর হাতিয়ার। কিন্তু ভারত চীন সম্পর্ক উষ্ণ হলে কোয়াড হয়তো কঠোর কৌশলগত অবস্থান থেকে সরে এসে সীমিত সহযোগিতার দিকে যাবে। ভারত কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার নীতি থেকে সরে আসবে না বলেই ইঙ্গিত দিয়েছে দিল্লি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আঞ্চলিক বাস্তবতা এখন দ্রুত পাল্টে যাচ্ছে। ভারত চীন সম্পর্ক উন্নত হলে এশিয়া কেন্দ্রিক নতুন বাণিজ্য জোট গঠনের সুযোগও তৈরি হবে, যা ওয়াশিংটনের কৌশলগত প্রভাবকে চ্যালেঞ্জ করবে। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানী তেহরানে দেয়া বক্তৃতায় তিনি আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানী তেহরানের এক মসজিদে দেয়া বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 2 মাসের মাথায় এসেছে এই আহ্বান। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিতভাবে অংশ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। খামেনির অভিযোগ, আমেরিকা ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জুনের হামলার পরদিনই ইউরোপে বৈঠক বসে এবং সরকার পতনের পরিকল্পনা হয় বলে দাবি করেন তিনি। তবে হামলায় ইরান ভেঙে পড়েনি, বরং আরও শক্তিশালী হয়েছে বলে জানান খামেনি। তিনি বলেন, জনগণ, সেনাবাহিনী ও সরকার ঐক্যবদ্ধ থাকায় শত্রুরা বড় ধাক্কা খেয়েছে। এরই মধ্যে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও ইউরোপীয় দেশগুলো। তবে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে পশ্চিমা শক্তিগুলো। 1979 সালের বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ইরান আবারও জানিয়ে দিল, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কখনোই নতি স্বীকার করবে না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।